বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। আমরা ইতিমধ্যে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 24তম অধ্যায় সম্পন্ন করেছি, যা আমরা জানি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। 24তম অধ্যায় রাজসাক্ষী সংক্রান্ত বিষয়। আমরা আজকে রাজসাক্ষী সংক্রান্ত যে বিষয় সেটা ছোট্ট করে রিভিশন দিয়ে দেন আমরা নতুন ক্লাসে যাব। আমরা দেখতে পাই রাজসাক্ষীর বিষয়ে 4টা অপরাধের ক্ষেত্রে 4 ক্ষেত্রে রাজসাক্ষী ঘোষণা করতে পারেন। পর্যায় হচ্ছে 3টা। পর্যায়ে কি কি? তদন্ত, অনুসন্ধান, বিচারিক পর্যায়ে পারেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অনুসন্ধান বিচারিক পর্যায়ে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 4টা ক্ষেত্র কি কি ক্ষেত্র? দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ, 10 বছরের কারাদণ্ডযোগ্য কোনো অপরাধ, 221 ধারা অনুযায়ী 7 বছরের কারাদণ্ডযোগ্য কোনো অপরাধ, দণ্ডবিধি আইনে 216 ক, 369, 401, 435, 477 ক, এই ধারার যে অপরাধগুলো আছে, অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য উল্লেখিত ম্যাজিস্ট্রেট যাদের কথা বলেছি তারা অপরাধীকে রাজসাক্ষী বলে ঘোষণা করতে পারেন। যা আমরা দেখতে পাই 337-1। এই রাজসাক্ষী হিসেবে যাকে ঘোষণা করা হলো, কেন ঘোষণা করা হলো সে বিষয়টা আমরা দেখি। রাজসাক্ষী বলে যিনি ঘোষণা করেছেন তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করবেন বা লিখে রাখবেন। 337-1 ক। এছাড়া আরেকটা বিষয় আমরা কি জেনেছিলাম, যাকে রাজসাক্ষী বলে ঘোষণা করা হয়েছে তিনি পরবর্তী বিচারে আমরা দেখতে পাই তিনি পরবর্তী বিচারে সাক্ষী রূপে গণ্য হবেন। যেহেতু যদিও তিনি আসামি, তাকে যখন রাজসাক্ষী রূপে ঘোষণা করা হয়েছে তিনি পরবর্তী বিচারে সাক্ষী বলে ঘোষিত হবেন, যা আমরা দেখতে পাই 337-2। এখন যাকে রাজসাক্ষী বলে ঘোষণা করা হয়েছে, রাজসাক্ষী বলে ঘোষণা করার উদ্দেশ্য এই নয় যে তিনি একদম সব থেকে মুক্ত। তার বিরুদ্ধে যদি অন্য কোনো অপরাধ থাকে সেক্ষেত্রে তিনি সে অপরাধের জন্য আবার দণ্ডিত হতে পারেন, তাকে বিচারে আওতাভুক্ত করা যাবে 337-2 ক। আর সর্বোপরি আমরা জেনেছিলাম যাকে রাজসাক্ষী বলে ঘোষণা করা হয়েছে তিনি বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত হাজতে আটক থাকবেন 337-3। সর্বোপরি রাজসাক্ষী ঘোষণা করার যে পর্যায়, সর্বশেষ পর্যায়ে আমরা দেখতে পাই অপরাধীর রায় ঘোষণা করার পূর্ব পর্যন্ত দায়রা আদালত অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাকে রাজসাক্ষী রূপে ঘোষণা করতে পারেন, যা আমরা দেখি 338 ইতিমধ্যে জেনেছি। তাহলে 337 হচ্ছে অপরাধীকে রাজসাক্ষী রূপে ঘোষণা করার কারণ বা পর্যায়। 338 হচ্ছে অপরাধীকে রাজসাক্ষী রূপে ঘোষণা করার কারণ বা পর্যায়। ভিন্নতর হচ্ছে 338 হচ্ছে দায়রা আদালতের বিষয়, 337 হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের বিষয়। আপনাদের যদি প্রশ্ন করা হয় ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক রাজসাক্ষী রূপে ঘোষণার প্রক্রিয়া, শুধুমাত্র 337। আর যদি প্রশ্ন করা হয় দায়রা আদালত কর্তৃক রাজসাক্ষী ঘোষণা করার প্রক্রিয়া, শুধুমাত্র 338। পার্থক্যটা ক্লিয়ার কিনা? দেন আমরা দেখবো 339 রাজসাক্ষীকে বিচারের আওতাভুক্ত করা। রাজসাক্ষীকে কিভাবে বিচারের আওতাভুক্ত করা যায় আমরা ইতিমধ্যে জেনেছি। পাবলিক প্রসিকিউটর এর আবেদন ব্যতীত, পাবলিক প্রসিকিউটর এর লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধীকে রাজসাক্ষীকে বিচারের আওতাভুক্ত করা যায় না। যখনই রাজসাক্ষীকে বিচারের আওতাভুক্ত করা হবে তখনই 339-1 ধারা মোতাবেক তাকে ভিন্ন কারাগারে রাখতে হবে, একসাথে রাখা যাবে না। দেন আমরা কি জেনেছিলাম 339-2 রাজসাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন সেটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। 339-3 আমরা জেনেছি যাকে রাজসাক্ষী রূপে ঘোষণা করা হলো তাকে যদি বিচারের আওতাভুক্ত করা দরকার হয় সেক্ষেত্রে অনুমতি লাগবে কার? হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে। হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে, যা আমরা জেনেছি 339-3। তাহলে এক্ষেত্রে এমসিকিউ গুলো খেয়াল থাকবে কিনা? রাজসাক্ষীকে বিচারের আওতাভুক্ত করতে হলে অনুমতি লাগবে, লিখিত রিপোর্ট লাগবে, পাবলিক প্রসিকিউটরের অনুমতি লাগবে, হাইকোর্ট বিভাগের 339। আর বিচার পদ্ধতি আমরা জেনেছি 339 ক এর 1 এবং 2। একে আমরা জেনেছি জিজ্ঞাসা করবে দায়রা আদালত, বুঝাবেন শোনাবেন, পাশাপাশি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন 339 ক এর 1। 339 ক এর 2 আমরা দেখতে পাই সাক্ষ্য প্রমাণে যদি অপরাধ প্রমাণ পাওয়া যায় দণ্ড দিবেন, প্রমাণ না পাওয়া গেলে খালাস দিবেন। এই হচ্ছে আমাদের রাজসাক্ষীর বিচার পদ্ধতি, যা আমরা ইতিমধ্যে জেনেছি 339 ক। তাহলে আরেকটু ক্লিয়ার হই, ম্যাজিস্ট্রেট কর্তৃক রাজসাক্ষী ঘোষণা
ধারা কত 337, দায়রা আদালত কর্তৃক রাজসাক্ষী ঘোষণা 338, রাজসাক্ষীকে বিচার আওতাভুক্ত করা 339, রাজসাক্ষীকে বিচার পদ্ধতি 339 ক। ভাই দয়া করে, বারবার বলি ক্লাস টাইম, আপনারা একটু দয়া করে কনসেন্ট্রেট এদিকে করবেন, এই সময়টা যেন আমাদের মাথাটা কাজ করে সেটা আমরা চেষ্টা করব। তাহলে আমরা এই যে রাজসাক্ষীর বিচার পদ্ধতির কথা বলতেছি, রাজসাক্ষীর বিচারের কথা বললাম, রাজসাক্ষী কি ঘোষণা করবে সে বিষয়ে জানলাম। প্রবিধান আমরা ইতিমধ্যে জেনেছি না? প্রবিধান কত? প্রবিধান আমরা জেনেছি 459, 486, 496। এ হচ্ছে আমাদের রাজসাক্ষীর প্রবিধান সংক্রান্ত বিষয়। আজকে আমরা চলে যাব 339-এর খ। 339-এর খ আমরা দেখি। 339-এর খতে কি বলা আছে? আসামির অনুপস্থিতিতে বিচার। একটু চোখ বন্ধ করেন, একটা মজার বিষয় আছে। আমরা মেন বই পড়লে কতটা সহজসাধ্য বিষয় হয়। আমরা গাইডে পেয়েছি আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার করতে হলে কি করতে হবে? আমরা গাইডে পড়েছিলাম সমন দিতে হবে, গ্রেফতারি পরোয়ানা দিতে হবে, সম্পত্তি ক্রুক করতে হবে, হুলিয়া করতে হবে। এরপরে যদি না আসে তাহলে এক লাইনে বলেছিলাম সর্বশেষ 339-এর খ মোতাবেক তার অনুপস্থিতি বিচার করা যাবে। আমরা যদি মেন বইয়ের দিকে তাকাই, একটু খেয়াল করেন তো ভাই, এই প্রশ্নের জবাব যদি বর্তমানে দেন তাহলে নাম্বার পাবেন। মেন বই পর্যালোচনা আমরা কি দেখতে পাই? মেন বই পর্যালোচনায় আমরা দেখতে পাই 339-এর খ, একদম ছোট্ট, আসামির অনুপস্থিতিতে বিচার 339-এর খ ধারা পর্যালোচনা করব। এটা হচ্ছে আজকের পড়া, এতক্ষণ যা পড়লাম সেটা গতকালকের পড়া, রিভিশন করলাম। তাহলে 339-এর খ এর এক মোতাবেক খেয়াল করবেন, 339-এর খ এর এক মোতাবেক আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে ফৌজদারি কার্যবিধি আইনের 87 এবং 88 ধারার বিধিবিধান ইতিমধ্যে প্রতিপালন হয়েছে, তথাপিও অপরাধী নিজেকে আত্মগোপন করেছে অথবা নিজেকে পলায়ন করার জন্য নিজেকে আত্মগোপন করেছে, তাহলে বিচারে সুপর্দ যেন না করা যায় সেজন্য যদি আসামি পলায়ন করে আর নিজেকে নিজে যদি আত্মগোপনে রাখে, সেক্ষেত্রে পাশাপাশি অপরাধীকে গ্রেফতার করার সম্ভাবনা নাই, এই দুইটা গ্রাউন্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিচারক তার অনুপস্থিতিতে বিচার করার জন্য দুইটা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, 30 দিনের সময় দিবেন, দিয়ে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এভরিবডি অ্যাটেনশন প্লিজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে আসামির ফৌজদারি কার্যবিধি মোতাবেক আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম আলোচনা করুন, আমাদের উত্তর কি হবে? ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক আসামির অনুপস্থিতিতে বিচার নিম্নে আলোচনা করা হলো। উত্তর কি হবে? তাহলে নিম্নে আলোচনা করা হলো, এরপরে আমরা ধারা পর্যালোচনা দেব। কি পর্যালোচনা দেই? ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খ, খেয়াল করবো, 339-এর খ এর এক মোতাবেক আদালতের নিকট যদি প্রতীয়মান হয় আসামির প্রতি 87 এবং 88 ধারার বিধিবিধান প্রতিপালন হয়েছে, তথাপিও আসামি পলায়ন করেছে বা নিজেকে আত্মগোপনে রেখেছে, উল্লিখিত আসামিকে গ্রেফতার করার মতো সময় নাই বা গ্রেফতার করার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আদালত সুনির্দিষ্ট সময় দিয়ে দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাকে উপস্থিতির জন্য বিজ্ঞপ্তি দিবেন। তথাপিও যদি আসামি আদালতে উপস্থিত না হয় সেক্ষেত্রে কেবল তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, মানে একটা পেজের মধ্যে আপনার উত্তর শেষ হয়ে যাবে, কিন্তু গাইড বই বা অন্যান্য বই পর্যালোচনায় যদি দেখেন এতগুলি কথা লিখছে তাহলে আপনার সময় লস, পরীক্ষার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো না, মেন বইয়ের অনুযায়ী আনসার হলো না। দ্যাটস ওয়াই আমি মনে করি আপনার মেন বইয়ের দিকে খেয়াল করবেন, অন্য সবকিছু বাদ। আপনারা অনেকেই বলেন যে স্যার কোন বই কিনবো, কোনো বই কেনার দরকার নাই, মেন বই কিনবেন একটা, আর আপনাদেরকে যে শীট দেয় সেই শীট গুলো পড়বেন। ওকে, তাহলে আমরা কি পেয়েছি? আসামির অনুপস্থিতিতে বিচার 339-এর খ এর এক, যে ক্ষেত্রে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামির প্রতি 87 এবং 88 ধারার বিধিবিধান প্রতিপালিত হওয়ার পর আসামি আত্মগোপন করেছে বা পলায়ন করেছে, আসামিকে আশু গ্রেফতারের সম্ভাবনা নাই, সেক্ষেত্রে উল্লিখিত অপরাধীকে আদালতে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে দুইটা বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যে নোটিশ প্রদান করেন, সেই নোটিশের পরেও যদি আদালতে হাজির না হয় সেক্ষেত্রে কেবল তার অনুপস্থিতিতে বিচার করা যায়।
তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার, এটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের বিধিবিধান। আরেকটা আমরা দেখব, যখন আসামির অনুপস্থিতিতে বিচার পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়াও করা যায়। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার পত্রিকায় বিজ্ঞপ্তি ব্যতীত কখন করা যাবে? যখন আসামিকে একবার গ্রেফতারের পর পুলিশের নিকট থেকে তিনি পলায়ন করেছেন, অথবা আসামি আদালতে আত্মসমর্পণ করার পর আর পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে তাকে গ্রেফতার করা যাচ্ছে না, সেক্ষেত্রেই কেবল আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নাই। খেয়াল করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া। আরেকটা প্রশ্ন হচ্ছে কখন আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েও আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করতে পারেন, আলোচনা করুন। তাহলে প্রশ্ন কয়টা? দুইটা। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রমের কথা বলা আছে ৩৩৯-এর ১। পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েও আসামির অনুপস্থিতিতে বিচার করতে পারবেন, করার ক্ষমতা রয়েছে আদালতের ৩৩৯-এর ২। এ হচ্ছে আমাদের আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া হচ্ছে দুইটা। ৩৩৯-এর ১ আসামির অনুপস্থিতিতে বিচার করতে হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, আর ৩৩৯-এর ২ পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েও তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করা যায়। এখন আমরা জানবো, প্রত্যেকটা আইনে আপনারা দেখবেন যে আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য এই দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, 30 দিনের সময় দিতে হবে। কিন্তু আপনারা একটু জানা দরকার, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে আমরা দেখতে পাই আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া দরকার হয় না, দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে কয়টা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? আমরা দেখতে পাই ৩৩৯-এর ১ বলছে দুইটা পত্রিকা, কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে বলছে একটা পত্রিকা। আবার ৩৩৯-এর ১ বলছে যে পত্রিকা দুইটা এবং সময় দিবেন 30, কিন্তু দ্রুত বিচার আইনে বলছে পত্রিকা হবে একটা এবং সময় হবে 7 দিন। কতদিন? 7 দিন। আরেকটা পার্থক্য হচ্ছে, আপনারা যাদের সামনে শীট রয়েছে একটু খেয়াল করেন, আসামির অনুপস্থিতিতে বিচারের বিষয় দেখেন, প্রথম অপশনে বলছে যদি আসামি পলায়ন করে বা আত্মগোপন করে, দ্বিতীয় অপশনে বলছে আসামিকে গ্রেফতারের আশু সম্ভাবনা না থাকলে, মানে দ্রুত গ্রেফতারের সম্ভাবনা না থাকলে, সুনির্দিষ্ট কোনো দিন নাই। কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে বলছে আশু গ্রেফতারের সম্ভাবনার জায়গায় বলা আছে 7 দিনের মধ্যে যদি গ্রেফতার করা না যায়, গ্রেফতারি পরোয়ানা ইস্যুর 7 দিনের মধ্যে যদি গ্রেফতার করা না যায়। আবার এই ফৌজদারি কার্যবিধি আইনে বলছে 30 দিনের সময় দিতে হবে, কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে বলছে 7 দিনের সময় দিতে হবে, এর মধ্যে যদি হাজির না হয় তাহলেই কেবল তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। তাহলে পার্থক্য অনেকগুলো বলা আছে, কিন্তু আমরা একটু ইজিলি নেব, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। খেয়াল করবো কিন্তু বারবার বলে প্রতিনিয়ত ক্লাস করবেন, এই নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, শুনতে শুনতে একদিন গায়েন হয়ে যাবেন। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম ফৌজদারি কার্যবিধি মোতাবেক আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আইন, এই দুইটা আইনের মধ্যে পার্থক্যটা আমরা দেখছি যে সময় হয়েছে 30 দিন সময় দেয়, দুইটা পত্রিকায় সময় দেয়, কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দেখলাম একটা পত্রিকায় সময় 7 দিন সময়। এই পার্থক্যটা আমরা বুঝছি কিনা? পাশাপাশি ফৌজদারি কার্যবিধি আইনে হচ্ছে ৩৩৯-এর 'খ' আসামির অনুপস্থিতিতে বিচার, দ্রুত বিচার আইনে হচ্ছে খেয়াল করবো কিন্তু সবাই 11 ধারা, দ্রুত বিচার আইনে 11 ধারা। পাশাপাশি আমরা আবার ইতিমধ্যে আমরা জেনেছি নারী শিশু নির্যাতন দমন আইন, সেক্ষেত্রে আমরা জেনেছি 21 ধারা মোতাবেক 30 দিন। অর্থাৎ দ্রুত বিচার আইন ব্যতীত বাকি যত আইন আছে সবাই নিয়ে বলছে 30 দিন সময়, দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনেই কেবল বলা হয়েছে একটা পত্রিকায় 7 দিন সময়। তাহলে আমরা কতগুলো বিষয় জেনেছি আমরা। আসামির অনুপস্থিতিতে বিচার করতে হলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয়, খেয়াল করেন সবাই, ব্যাক টু দ্য পেভিলিয়ন, আমরা এখন চলে আসছি ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক।
ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক আজকে একটা মুখস্থ করে ফেলবেন এখন। ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া নিম্নে আলোচনা করা হলো। প্রক্রিয়াটা কি আমরা দেখতে পাই? আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামির প্রতি 87-88 ধারার বিধিবিধান প্রতিপালন হওয়ার পরও আসামি পলায়ন করেছেন, আত্মগোপন করেছেন, আশু গ্রেফতারের সম্ভাবনা নাই, সেক্ষেত্রে 30 দিনের সময় দিয়ে দুইটা বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন। যদি হাজির না হয় সেক্ষেত্রে কেবল তার অনুপস্থিতি বিচার করা যাবে 339 খ-এর 1। আর 339 খ-এর 2 আমরা দেখতে পাই আসামির অনুপস্থিতিতে বিচার, এক্ষেত্রে আসামি অনুপস্থিতিতে বিচার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নাই। এমসিকিউ যদি আসে কোন ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ নিষ্প্রয়োজন, ক্ষেত্রটা কি? যদি আসামি পুলিশের নিকট গ্রেফতার হওয়ার পর পলায়ন করে, যদি আসামি আত্মগোপন করার পর পুনরায় আর তাকে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রেই আসামির অনুপস্থিতিতে বিচারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নাই। তাহলে আমরা সামারি কি পেলাম? আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও করা যাবে, আর একটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েও করা যাবে। ধারা কত? 339 খ। 339 খ। ইতিমধ্যে আমরা দ্রুত বিচার আইনে জেনেছি দ্রুত বিচার আইনের 11 ধারা, দ্রুত বিচার আইনের 11 ধারা। পাশাপাশি আমরা আরো কি জেনেছি? নারী শিশু নির্যাতন দমন আইনের 21 ধারা। আমরা এই পর্যন্ত আজকে থাকবো, খেয়াল করবো। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার 339 খ, যার প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও করা যাবে, আর একটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েও করা যাবে। আমরা এই 339 ধারাটা একটু শেষ করে ফেলবো। একটা ধারা রয়েছে, সেটা হচ্ছে উপধারা যদি চিন্তা করি 339 গ। 339 গ। আমি জানি যে এই বিষয়গুলো একটু বেশি হয়ে গেছে আপনাদের জন্য, যেহেতু নতুন বিষয়, তথাপিও একটা বিষয় শেষ করার জন্য বলা। মামলা নিষ্পত্তির সময়সীমা, বেশি পড়া লাগবে না, এখান থেকে 3টা জিনিস জানবেন। মামলা নিষ্পত্তির সময়সীমা খেয়াল করবেন। ম্যাজিস্ট্রেট আদালত তার মামলা নিষ্পত্তি করবেন 180 দিন, কমন জিনিস। ম্যাজিস্ট্রেট আদালত মামলা নিষ্পত্তি করবেন 180 দিনের মধ্যে, আর দায়রা আদালত মামলা নিষ্পত্তি করবেন 360, ক্ষেত্র মতে 260। এ নিয়ে কোনো ঝামেলা নাই। 360, ক্ষেত্র মতে 260। তাহলে দায়রা আদালত হচ্ছে 360, ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে 180। ধারা কত? ম্যাজিস্ট্রেট আদালতের ধারা হচ্ছে 339 গ-এর 1, দায়রা আদালতের ধারা হচ্ছে 339 গ-এর 2। এই সময়ের মধ্যে যদি বিচার কার্য সম্পন্ন করা না যায়, সেক্ষেত্রে অপরাধীকে মুক্তি দেওয়া যাবে। 339 গ-এর 4। তাহলে বিচার কার্য যথাসময়ে সম্পন্ন করা না গেলে আসামিকে মুক্তিদানের বিধান কত ধারায়? 339 গ-এর 4 মোতাবেক আসামিকে মুক্তিদান করা যায়। আরেকটা বিষয় জানবেন, খেয়াল করি, ইতিমধ্যে জেনেছেন, ইতিমধ্যে পড়েছেন, সেই জন্য বলা। তদন্তকালে যদি পুলিশ অফিসার যথাসময়ের মধ্যে তদন্ত করতে না পারেন, সেক্ষেত্রে অপরাধীকে মুক্তি দিতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের 167-5। 167-5 কতে বলা আছে না? তেমনি আমরা দেখব 167-5 যেমন বলা আছে, 167-5 যেমন বলা আছে, তদন্তকালে যথাসময়ে তদন্ত সম্পন্ন না করতে পারলে আসামিকে জামিন, যা আমরা দেখতে পাই 339 গ-এর 4-এও বলা আছে, বিচার কার্য যথাসময়ে সম্পন্ন করতে না পারলে আসামিকে জামিন দিবেন আদালত। 339 গ-এর 4। তাহলে দুইটা জিনিস, তদন্তকালে জামিন দিবেন বিচারক যথাসময়ে সম্পন্ন করতে না পারলে 167-5 ক, আর বিচার কার্যের সময় সম্পন্ন করতে না পারলে বিচার কার্য 339 গ-এর 4। লাস্ট অফ অল হচ্ছে তদন্ত যদি যথাসময়ে সম্পন্ন করতে নাও পারি, গ্যাং কেসের ক্ষেত্রে আসামিকে জামিন দেওয়া যাবে না। 339 গ-এর 5 হচ্ছে বিচারিক পর্যায়ে, 167-8 হচ্ছে তদন্ত পর্যায়ে। 167-8 হচ্ছে তদন্ত পর্যায়ে। পার্থক্যটা বুঝতেছে কিনা? ইতিমধ্যে পড়েছি, তদন্তকালে যে আসামির তদন্ত করতেছি, সে আসামির বিরুদ্ধে তদন্ত যথাসময়ে সম্পন্ন করতে না পারলে আসামি জামিন পাবেন, তবে গ্যাং কেসের ক্ষেত্রে জামিন পাবেন না। 167-8।
বিচার কার্যকালে বিচারক যদি বিচার কার্য যথাসময়ে সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে বিচারক আসামিকে মুক্তি দিতে পারেন 339 গয়ের 4, তবে গ্যাং কেস হলে মুক্তি দিতে পারবেন না 339 গয়ের 5। এ হচ্ছে আমাদের বিচার কার্যের সময়সীমা। বিচার কার্য যথাসময়ে সম্পন্ন করতে না পারলে আসামি মুক্তি, যদিও সব ক্ষেত্রে মুক্তি দেওয়া যাবে, তবে একটা ক্ষেত্রে মুক্তি দেওয়া যাবে না, গ্যাং কেসের ক্ষেত্রে। বিচারিক পর্যায়ে 339 গয়ের 5, তদন্ত পর্যায়ে 167 8। এই হচ্ছে আমাদের আজকের পড়া। তাহলে বিচার নিষ্পত্তি বা মামলা নিষ্পত্তির সময়সীমা 339 গ। ম্যাজিস্ট্রেট নিষ্পত্তি করবেন 180 দিনের মধ্যে, দায়রা আদালত নিষ্পত্তি করবেন 360 দিনের মধ্যে। এই বাধ্যবাধকতা সময়ের মধ্যে যদি সম্পন্ন নিষ্পত্তি করতে না পারেন, সেক্ষেত্রে 339 গয়ের 4 মোতাবেক জামিনে মুক্তি পাবেন আসামি। আর যদি গ্যাং কেস হয়, জামিনে মুক্তি পাবেন না 339 গয়ের 5। এ হচ্ছে আমাদের আজকের পড়া। তাহলে আজকে আমরা কি কি জানলাম একদম ছোট্ট করে যদি জানি। 337 ম্যাজিস্ট্রেট কখন রাজসাক্ষী ঘোষণা করতে পারেন, কি কি পর্যায়ে পারেন, করলে সেক্ষেত্রে সাক্ষী রূপে গণ্য হবে। আর যখনই যাকে সাক্ষী রূপে ঘোষণা করা হলো, রাজসাক্ষী রূপে ঘোষণা করা হলো, তখনই তিনি পরবর্তী পর্যায়ে সাক্ষী রূপে গণ্য হবেন এবং আদালতে আটক থাকবেন বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত। 337 দায়রা আদালত করতে পারেন। 338 বিচারের আওতাভুক্ত করবেন পাবলিক প্রসিকিউটর আবেদনের ভিত্তিতে। 339 পদ্ধতি 300 কথা বলা আছে 339 ক। আসামির অনুপস্থিতিতে বিচার 339 খ। 339 খ মামলা নিষ্পত্তির সময়সীমা 339 গ। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।